হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে, ঘটনাগুলি কিন্তু বেশ ভয়ের। তবে ঘটনা যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি গল্প কথাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও, কি করতে হবে? ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। আজকের যেগুলো ঘটনা আছে, ঘটনাগুলো কিন্তু বেশ ভয়ের। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। প্রথম যে ঘটনাটি আছে, লিখেছে অর্ক চ্যাটার্জি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ছি। এই ঘটনাটা আমি আমার এক মাস্তুতো দিদির কাছ থেকে শুনেছিলাম। সম্পর্কে সে আমার দিদি হলেও আমার একজন বন্ধুও বলতে পারেন। ঘটনাটি শুনে দিনের বেলাতেও আমার গা ছমছম করে উঠেছিল। গল্পটা তাহলে আমার দিদির জাবানিতে বললাম। ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আপনাদের কতটা অভিজ্ঞতা আছে জানা নেই, কিন্তু আমি ওসবে একেবারে বিশ্বাস করতাম না। জ্যোতিষী, তাবিজ, কবচ, তন্ত্র, সাধনা, ব্ল্যাক ম্যাজিক এসবের থেকে বরাবরই নিজেকে একটু বাঁচিয়ে চলতাম। এসবের সত্যতা সম্পর্কে যেমন কোনো জ্ঞান ছিল না, তেমন কোনোদিনও জানার কোনো আগ্রহ জন্ম নেয়নি। বিয়ের পর সবাই যখন বলতো বিয়ের জোর, মালা বদলের মালা, জুতো, সমস্ত কিছু সাবধানে 1 বছর সামলে রাখতে হয়, তখন কিছুটা তাচ্ছল্যের সাথে নিয়েছিলাম। মনে মনে ভাবতাম, কেন যে মানুষ আজও কুসংস্কার আর অন্ধবিশ্বাসে আচ্ছন্ন হয়ে রয়েছে। বিয়ের পর সবে মাত্র 1.5 মাস কেটেছে। নতুন বইয়ের গন্ধ তখনও গা থেকে যায়নি। নতুন জীবন, নতুন পরিবারের আনন্দে মাতোয়ারা। আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাটটা যে অ্যাপার্টমেন্টে, তার নিচে 24 ঘন্টার জন্য একজন সিকিউরিটি গার্ড মোতায়েন থাকতেন। তাই আমরা খুব নিশ্চিন্তেই ঘরের বাইরে নিজেদের জুতো একটা আলমারিতে রেখেছিলাম। পরিবারের সকলের জুতোর সাথে সাথে আমার আর আমার স্বামীর বিয়ের জুতোও ছিল ওই আলমারিতেই। একদিন সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছি। জুতো বের করতে গিয়ে দেখি আমার বিয়ের জুতো এক পাটি নেই। কি আশ্চর্য ব্যাপার! এক পাটি জুতো নিয়ে কার কি লাভ হতে পারে ভেবে পেলাম না। বিয়ের জুতো বলে কথা, মা বারবার করে বলে দিয়েছিল 1 বছর যত্ন করে রাখতে। তন্ন তন্ন করে সর্বত্র খোঁজা হলো, কোথাও নেই জুতো। একবার মনে হলো নিশ্চয়ই এটা কোনো কুকুরের কাজ। হয়তো সিকিউরিটি গার্ড ঘুমিয়ে পড়েছিল রাতের বেলা, সেই সুযোগে কুকুর বেটা এই কারসাজি করেছে। কিন্তু আরও অবাক হলাম যখন বুঝতে পারলাম আমার স্বামীও বিয়ের আর এক পাটি জুতো ভ্যানিশ। এবার মনটা খুঁতখুত করতে লাগলো। যাই হোক, অফিস যেতে যেতে সেদিন একটু দেরি হয়ে গেল। কাজের চাপে জুতোর কথাটা প্রায় ভুলে গিয়েছিলাম। সেদিন বাড়ি ফিরতে বেশ রাত হলো। খুব ক্লান্ত ছিলাম। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে তাই ঘুমিয়ে পড়লাম। রাত 2:30 থেকে 3টে হবে। অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। হঠাৎই ঘুমটা ভেঙে গেল। দেখলাম অন্ধকার একটা রাস্তায় আমি একা হেঁটে চলেছি। খুব ভয় করছে। কাউকে দেখতে পাচ্ছি না, আর কিছু চিনতেও পারছি না। ঘুম থেকে উঠে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। 1 গ্লাস জল খেয়ে একটু ধাতস্থ হয়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম। আজ স্পষ্ট মনে করতে পারি এই একই স্বপ্ন আমি টানা 1 সপ্তাহ ধরে দেখেছিলাম। প্রতি রাতে ওই একই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ক্ষোভের মধ্যে কাঁপতে থাকতাম। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। এই রকম অবস্থাতেই একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার। বেশ বোঝা যায় নিম্নচাপ হয়েছে। আমার শরীরটাও বিশেষ ভালো লাগছিল না। একবার ভাবলাম আজ আর অফিস যাব না, কিন্তু বিয়ের জন্য অলরেডি বেশ কয়েকটা ছুটি চলে গেছে। আর তাছাড়া আমার অফিস বাড়ির খুবই কাছে। এইসব 7-5 ভেবে চলে অফিসে গেলাম। সারাটা দিন কাজের মধ্যে বেশ ভালোই কাটলো।
দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হয়েছে। বিকেলে 5:30 নাগাদ ভাবলাম আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, বরং একটু ফ্রেশ হয়ে যেই বেরোতে যাব, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। এত জোরে বৃষ্টি আমি শেষ কবে দেখেছি আমার মনে পড়ে না। চারিদিক সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আমার কাছে ছাতাও নেই। আর যা বৃষ্টি পড়ছে তাতে ছাতা কোনো কাজে আসবে না। রাস্তাঘাটে যতদূর চোখ যায় মানুষ তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত নেই। গাড়িগুলো পর্যন্ত কোথায় যেন উবে গেছে। হঠাৎ আমার কি হলো জানি না, এই বৃষ্টির মধ্যেই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সবাই অনেক বারণ করেছিল, কিন্তু আমি কারোর কথা শুনলাম না। বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। বেশ কিছুটা পথ আসার পরে মনে হলো প্রতিদিনের চেনা রাস্তাটা কেমন যেন অচেনা হয়ে গেছে, কাউকে চিনতে পারছি না। খুব ভয় করতে লাগলো। চারিদিক অন্ধকার, একটা বাড়ির আলো পর্যন্ত চলছে না। একা একা আমি হেঁটেই চলেছি, ঠিক স্বপ্নে দেখা সেই রাস্তাটা দিয়ে। 10 মিনিটের রাস্তাটাকে 1 ঘন্টার মনে হচ্ছে। চিৎকার করতে চাইছি, অথচ গলা দিয়ে শব্দটুকু বেরোচ্ছে না। মনে হলো আমার ডান দিক থেকে ক্রমাগত আমাকে কেউ ফলো করছে। বারবার পেছন ফিরে তাকালেও কাউকে দেখতে পাচ্ছি না। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে কতক্ষণ হেঁটেছিলাম জানি না। সামনের বাড়ি থেকে একজন মহিলাকে দেখতে পেয়ে চিৎকার করে জাপটে ধরলাম। এইটুকু ধাতস্থ হওয়ার পর উনি আমাকে বাড়িতে দিয়ে এসেছিলেন। আজও স্পষ্টভাবে মনে করতে পারি বাড়ি ফিরে এসেও একটা ঘরের মধ্যে ছিলাম। কারো কোনো প্রশ্নের কোনো সদর উত্তর পারিনি। শুধু দেওয়াল টাঙানো আমার শ্বশুরমশাই ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলাম, আর চোখ দিয়ে ক্রমাগত জল ঝরছিল। এই ঘটনার পরের দিন মা আমাকে এক সাধু বাবার কাছে নিয়ে যায়। সব শুনে তিনি বলেছিলেন, আমাদের জুতোর জোড়া নিয়ে কেউ জানি তন্ত্রমন্ত্র করেছে, কিন্তু ভাগ্য ভালা সেরকম কোনো ক্ষতি হয়নি। ভালো করে জুতোর আলমারিটা পরিষ্কার করতে বলেছিলেন। বাড়ি ফিরে সেই জুতোর আলমারি থেকে একটা লাল কাপড়, কিছু ফুল, খানিকটা সর্ষে খুঁজে পেয়েছিলাম। এরপর থেকে ওই আলমারিটার ব্যবহার করিনি কখনো। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজ অব্দি পাইনি। হতে পারে কাকতালীয়, হয়তো এমন কোনো বাস্তব বা বিজ্ঞানের নিরিখে যাচাই করা সম্ভব নয়। এই ঘটনার পরে সত্যি মিথ্যা বিচার না করে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রসাধনা এই সমস্ত বিষয়গুলোকে নিজের অজান্তেই এড়িয়ে চলি। তবে একটা জিনিস আজ বেশ বুঝতে পেরেছি যে তন্ত্রবিদ্যা আর যাই হোক, মানুষের ভালো করার ক্ষমতা একদম নেই। এটাই ছিল ঘটনা। প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। লাইক কমেন্ট করতে ভুলো না, প্লিজ লাইক কমেন্ট করে দিও, কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে রিচ অনেকটাই ডাউন হয়ে যায়। তাই আমি সবসময় রিকোয়েস্ট করি লাইক কমেন্ট করে পাশে থাকো। এবং তোমরা যারা আমাকে ঘটনা পাঠাতে চাও কী করতে হবে বলেছি, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে ঘটনা পাঠাতে পারো। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে, লিখেছে অঙ্কন ভট্টাচার্য। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমাদের স্কুল জীবন, এমনকি কলেজ জীবনে বন্ধুদের সঙ্গে কয়েকদিন ঘুরতে যাওয়ার জন্য মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের গুরুজনদের অনুমতি নিতে হতো। সবসময় যে অনুমতি মিলত এমন কিন্তু নয়। স্থান, কাল, পাত্র এসবের ওপর নির্ভর করত অনুমতি। আমি, সুব্রত আর অরিজিৎ ছিলাম ভ্রমণ পিপাসু। কলেজের ফার্স্ট ইয়ারে আমরা শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিলাম। খুব মজা করেছিলাম আমরা। তাই সেকেন্ড ইয়ারে ঠিক করলাম দীঘা ঘুরতে যাব। সেই সময় সবে হাওড়া থেকে দীঘার ট্রেন চালু হয়েছে। ঠিক করলাম ট্রেনেই যাব। আর খুব সস্তায় একটা হলিডে হোমের সন্ধান পেয়েছিলাম, কারণ বাজেট তখন অনেক কম। এইবার আমাদের সঙ্গে অভিষেক হরপে আর একটা দাদা যাবে। অভিষেককে আমরা খুব ইয়ার্কি মারতাম, কারণ অনুমান করতে পারছেন ও খুব রসিক মানুষ ছিল। কিন্তু ওর বাড়ি থেকে অনুমতি দিতে হবে। দীঘার কথা শুনে ওর বাড়িতে তো অনুমতি মিলল না, উল্টে আমাদের বাড়ি থেকেও গাইগুই করতে লাগলো। আমরা গেলাম ওর বাবাকে বোঝাতে। কাকু রাশভারী স্কুল শিক্ষক,
গম্ভীর গলায় বলল, অভিষেককে নিয়ে দীঘা ফেরা যাওয়া যাবে না, তোমরা চেও না। আমি বললাম, কাকু, আগের বছর আমরা খুব ভালো করে শান্তিনিকেতন ঘুরে এসেছি, কোনো অসুবিধা হয়নি। কাকু বলল, আরে শান্তিনিকেতন আর দীঘা এক হলো। শান্তিনিকেতন শান্তির জায়গা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওতে আমার আপত্তি নেই। আমি বললাম, ঠিক আছে, তাহলে আবার শান্তিনিকেতনেই যাব। অমনি কাকু রাজি। অভিষেকের মুখে হাসি দেখলাম, অন্যরা গম্ভীর মুখে। বেরিয়ে এসে বলল, এটা কি হলো? সকলকে বললাম, চিন্তা করিস না, নতুন জায়গায় ঘুরতে যাওয়া হবে। প্ল্যান আমার করে রেখেছি। ঘুরতে যাওয়ার দিন ভোরবেলা বেরোনো হলো হাওড়া থেকে শান্তিনিকেতনের ট্রেন ধরবো বলে। আমি টিকিট কেটেই নিয়েছিলাম সবার, কেউ জানতো না কি হতে চলেছে। হাওড়ায় গিয়ে দীঘার ট্রেনে উঠে পড়লাম। সবাই অবাক করে দেখা। আমি সবাই সারপ্রাইজ দিয়ে টিকিট দেখালাম হাওড়া থেকে দীঘা। বললাম, দেখ, দীঘা যাবো বললাম। ওর বাড়িতে জাস্ট বলেছিলাম, নাহলে রাজি হতো না। কোনো চাপ নেই, ফিরে গিয়ে কিছু হলে সব দোষ আমার। দীঘায় পৌঁছে দুপুর হয়ে গেল। তখন এত হোটেল গজিয়ে ওঠেনি দীঘার বুকে। আমাদের ছিল স্টেট ব্যাংকের হলিডে হোম, বেশ ভেতর দিয়ে ফাঁকা ফাঁকা। আশেপাশে দু একটা নতুন হোটেলের কাজ চলছে। আমরা ওই দিন বিশ্রাম নিয়ে দীঘার সমুদ্র সৈকতে বসে বসে পরের দিন মন্দারমণি যাওয়ার প্ল্যান করলাম। মন্দারমণিতে তখন সবে সবে পর্যটন কেন্দ্র তৈরি হয়ে উঠছে। বাড়ি থেকে ঢপ মেরে এসেছি এ কথা মেমালুম ভুলে আমরা সমুদ্র সৈকতের নির্ভেলাজাল আনন্দে মেতে উঠলাম। আর সত্যি বলতে তখনকার সময় তো ফোন ছিল না যে ফোনে ভিডিও কল করে দেখাতে হবে, তাই সেটারও কোনো চাপ ছিল না। পরের দিন একটা মোটর ভ্যানে চলে আসলাম, মন্দারমণিতে পৌঁছালাম। অপরূপ সৈকত সৌন্দর্য মগ্ন হয়ে আমরা সৈকত ধরে হেঁটে চললাম। অনেকক্ষণ হেঁটে চলেছি। হঠাৎ খেয়াল হলো আমরা সৈকত ধরে অনেকটা এগিয়ে চলে এসেছি, ফিরতে গেলে অনেকটা পথ হাঁটতে হবে। সুব্রত বলল, চল না আমরা এরকম হাঁটতে হাঁটতে দীঘা চলে যাই। তখন জুন মাস, বর্ষার মরশুম সবে শুরু হয়েছে। মেঘলা আবহাওয়া, মনোরম পরিবেশ, এই হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা রাজি হলাম। স্থানীয় এক লোককে জিজ্ঞাসা করলাম, সে বলল, দীঘা এখান থেকে হেঁটে যাওয়া যাবে, বেশি দূর নয়। আমরা অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হলাম। তখনও জানি না কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। খানিক দূরে যেতেই সম্পূর্ণ নির্জন সমুদ্র তট। সে নির্জনতার মাঝে অপরূপ সৈকত সৌন্দর্য। আমাদের কাছে তখন ক্যামেরা নেই বা দামি ফোনও নেই, তাই চোখের ক্যামেরায় সেই দৃশ্য বন্দি করে শুধু এগিয়ে চলেছি। হঠাৎ সামনে পড়ল জলদা নদীর মোহনা, বেশ চওড়া। পার হতে গেলে নৌকা করতে হবে। একটা ডিঙি নেওয়া বাধা আছে, কিন্তু নৌকা চালাবার লোক নেই। ভাবছি নিজেরাই উঠে পার হয়ে যাব। ঠিক তখনই একটা কালো মতো লোক পেছন থেকে বলল, কি ব্যাপার, তোমরা এখানে কেন? আমরা ওপরে যাওয়ার আগ্রহ প্রকাশ করলাম। লোকটা বারণ করলো, ওপরে যাওনি বাপু, বিপদ আছে। এতটা পথ ফিরে যেতে কেউ রাজি হয়? যাই হোক, অনেক ইনিয়ে বিনিয়ে আমরা ওপরে পৌঁছালাম। এদিকে আকাশ ভীষণ মেঘ হয়ে এসেছে। এদিককার বালিগুলো খুবই শুকনো, নরম। আমাদের পা বালির মধ্যে ঢুকে যাচ্ছে অনেকটাই। হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে। কিছু দূর যেতেই মুষলধারে বৃষ্টি নামলো। সমুদ্রের সামনে বৃষ্টি খুব ভয়ঙ্কর। আমাদের সামনে কিছু দেখার উপায় নেই। অন্ধের মতো এগিয়ে চলেছি। কোনো দিক দিয়ে পার হবো আর কোন দিক দিয়ে সমুদ্র গুলিয়ে যাচ্ছে। সামনে করাত করাত বাজ পড়ছে। এবার প্রায় কেঁদেই বলল, কি করে বাড়ি যাব? বাড়িতে ঢপ মেরে এনেছিস, কিছু হয়ে গেলে তো কেউ খুঁজেই পাবে না। আমাদেরও এবার ভয় করতে লাগলো। ভাবলাম বাড়িতে কি ফোন করে জানিয়ে দেবো যে আমরা এই বিপদে আছি। পর মুহূর্তে ভাবলাম বাড়িতে খামোকা চিন্তা করবে, যা হবে এগিয়ে যাই। দূর দূর বুকে এগিয়ে যাচ্ছি, যদিও কোনো ভূতের ভয় নেই, প্রকৃত তাণ্ডব নির্জনতার ভয়। খানিকক্ষণ পর বৃষ্টি একটু ধরল। হঠাৎ দেখলাম সামনে একটা বুড়ির মতন ভদ্রমহিলা, মাথায় কাঠের ছুরি। আমাদেরকে ডাকলো, এদিকে আয়, এদিকে আয়, পথ আছে। আমরাও দিক বেদিক না ভেবে ওনার পেছন পেছন ধরলাম। আসলে কোথায় আছে বিপদ পড়ল সিংহধুর, তাই চোখ বুজে বুড়ির পেছন পেছন চলেছি। বোল্ডার পেরিয়ে সত্যি আমরা মনের রোড পেয়ে গেলাম। পেছন ফুরে দেখি সেখানে কোনো বুড়ি নেই। আমরা হতভম্ব হয়ে
হোটেলে ফিরি এবং হোটেলের ম্যানেজারকে সমস্ত ঘটনা খুলে বলি। তখন সেই হোটেলের ম্যানেজার আমাদের বলে যে তোমাদের ভাগ্য খুব ভালো যে তোমরা বেঁচে ফিরেছ, আর তোমরা যে বুড়ি বুড়ি বলছো ওটা কোনো বুড়ি নয়, উনি বহু বছর আগে ওখানে থাকতো একটা কুঁড়ে ঘরে। উনি মারা গেছে আজ প্রায় 12 থেকে 14 বছর। তবে কেউ যদি বিপদে পড়ে সমুদ্র উপকূলে উনি তাদেরকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসে। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম যে দুটি ঘটনা ছিল বেশ কিন্তু অদ্ভুত এবং বেশ ভয়ের ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং আজকের যে লাস্ট ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত, সেটাও ভয়ের। আজকের যে লাস্টে ঘটনাটা আছে লিখেছে বরিন দে। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবে পড়বো, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। তবে ঘটনা যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি গল্পকথাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। চলে যাচ্ছি আজকের লাস্ট ঘটনায়। সাল 2020, ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলো, সঙ্গে বিদ্যুতের ঝলকানি, কান ফাটান বাজ পড়ার শব্দ, যেন প্রলয় শুরু হলো। তাড়াতাড়ি উঠে জানালা কাজগুলো বন্ধ করলাম। আমি রয়েছি ইস্ট কোস্ট এক্সপ্রেস, একটা 3 টিয়ার রিজার্ভ কামরায়। খুবই অদ্ভুত এই কামরাটায়, আমি ছাড়া কেউ নেই। দুরন্ত গতিতে গাড়ি ছুটছে। হঠাৎই কামরার আলোটা নিভে গেল। লোয়ার বাদ, এখন সময় রাত 2টো। এমনিতেই আমার ট্রেন ঘুম আসে না। চুপচাপ বসে বাইরের ঘুমন্ত অন্ধকার জনপদ পেছন দিয়ে ছুটে চলা দেখছি। বর্ষার বাইরেটা ঝাপসা হয়ে আছে। একবার ওয়াশরুমে যাওয়ার তাগিদ অনুভব করলাম। উঠে দাঁড়িয়ে দুদিকের ব্যাংক ধরে দুলতে দুলতে এগিয়ে চললাম। আগে দুদিকের দরজাগুলো লক করে দিলাম। তারপর ওয়াশরুমে গেলাম, কাজ সেরে বাইরে এলাম। তারপর আবার ব্যাংকগুলো ধরে নিজের জায়গায় ফিরে আসতে লাগলাম। ঠিক এমন সময় চোখ পড়ল ডান দিকে লোয়ার বাথে কে যেন শুয়ে আছে। আমি অবাক হলাম, কেউ তো ছিল না। একটা অস্পষ্ট আর্তনাদ শুনতে পেলাম। এদিকে জোর বৃষ্টি হচ্ছে, সঙ্গে অবিশ্রান্ত বাজ পড়ে চলেছে। একটু নিচুয়ে দেখলাম তুকসং রোগা ক্লিষ্ট কালিখা, পরনে সাদা ধুতি, লুঙ্গির মতো পরা, কঙ্কালসার চেহারা। মনে হলো জল চাইছে। আমি আমার ওয়াটার বটলটা থেকে ওর হা করা মুখে খানিকটা জল দিলাম। মনে বড় কষ্ট হলো। কে জানে ওর কোন নিকটজন হয়তো এভাবে ছেড়ে গেছে। এমন তো কতই শুনতে পাই, কিংবা কোনো হতভাগ্যা ভবঘুরে। মনটা কষ্টে দ্রবীভূত হয়ে গেল। সঙ্গে কোনো খাবারও নিজে দেব, এই কথা ভাবতে ভাবতে চলন্ত ট্রেনের ভেতরে নিজের বাড়তে ফিরে এলাম। ট্রেনের গতি অবিচল, তেমনি বৃষ্টির ধারাও। একটু কমেছে বজ্রপাত, একটু তন্দ্রা এসেছিল। এরই মধ্যে মনে হলো কেউ সামনে এসে দাঁড়িয়েছে। হাত দুটো নমস্কার ভঙ্গিতে, যেন চেনা চেনা, যেন কিছুক্ষণ আগেই দেখেছি। যেন বলছে আমি যাচ্ছি, অনেক ধন্যবাদ। অন্য কোনো ভাষায় বোধহয় দক্ষিণের টানে। জানালার কাছে কেউ শব্দ করছে। তন্দ্রা টুটে গেল। দেখি কাল কোট সাদা প্যান্ট পরা টিকিট ডাকছে। দেখি গাড়ি থেমেছে স্টেশনের সোমপেটে। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। টর্চ জেলে ভেতরে এলো সে। আমার টিকিট দেখতে চাইলো। চার্টের সঙ্গে আমার টিকিট মিলিয়ে নিল। তারপর আমি বললাম আলো জ্বলছে না। একজন মিস্ত্রিকে ডাকলো সে। আলো এসে গেল 10 মিনিটের মধ্যে। টিটি আমাকে ছড়িয়ে এগিয়ে গেল। তারপর কাউকে দক্ষিণ ভাষায় ডাকলো, কোনো সাড়া না পেয়ে জিআরপিকে ডাকলো। তখন বৃষ্টি হয়ে চলেছে। জিআরপি এসে কিছুক্ষণ ডাকাডাকিতেও কোনো সাড়া পেল না। টিটি আমার কাছে এসে জানতে চাইল ওই যাত্রীটিকে দেখেছেন কি না। আমি বললাম শুয়ে থাকতে দেখেছি। আবার টিটি নেমে গেল। ট্রেন তখনও দাঁড়িয়ে। এবার আরেকজন ট্রেনে উঠল। সে ডাক্তার। সে পরীক্ষা করে দেখলো, বলল মারা গেছে। তারপর আরও 2জন লোক এলো মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য। বৃষ্টি তখনও অযোধ্ধারায় হয়ে চলেছে। টিটি আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমি সাক্ষী হতে চাই কি না। আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। নির্দিষ্ট কাগজে আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে সই করে দিল। মৃতদেহ নিয়ে যাওয়ার সময় মুখটা আলোতে দেখলাম। দপ করে মনে পড়ে গেল ট্রেন থামার আগেই তন্দ্রার মধ্যে দেখেছি একেই আমি। জল দিয়েছি,
বহুদিনের অভুক্ত কষ্ট ক্লিষ্ট মুখটা হা হয়ে আছে। ওদিকে ওয়াশরুমের কাছে বাথটা ধোয়া মোছা মোছা হচ্ছিল। তখন রাত 3:30। আমি আমার বাথে শুয়ে পড়লাম। কখন ট্রেন ছেড়ে দিয়েছে খেয়াল নেই। একটু তন্দ্রাচ্ছন্দ হয়ে পড়েছি। বাইরে তখনও ঝিরঝির বৃষ্টি চলেছে। একটু চোখ খুলতে আবার দেখলাম সেই অনামী অচেনা সদ্য মৃত লোকটি। জোর হস্ত। আমিও হাত জোর করে বললাম অজান্তেই। তারপরে ফিকে হয়ে গেল, মিলিয়ে গেল সে। তারপর কলকাতায় ফিরে এসেছি। বেশ কিছুদিন কেটে গেল। একদিন একটা পোস্ট কার্ডে এসে হাজির আমার নামে, সোনপোটে জিআরপি থেকে তাদের সঙ্গে দেখা করার জন্য 7 দিনের মধ্যে। সেদিন 15ই মার্চ 1994। এরপরে আমার অনেকটা দিন সময় লেগে গেছে তাকে ভুলতে, এবং আমি আস্তে আস্তে সেই জিনিসটাকে ভুলতে চেয়েছি এবং ভুলে গেছি। তবে সে আমার কোনো ক্ষতি করেনি ট্রেনে, তাকে আমি সাহায্য করেছিলাম। আজ এই ঘটনাগুলি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনলে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকতে। এবং তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমাকে সেখানে ঘটনা লিখতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা লিখে এবং জিমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারো। অনেক ধন্যবাদ আজকে ঘটনাগুলি শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়। তবে তোমাদের বলতে চাই প্লিজ তোমরা লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে গল্পকথার রিচ অনেকটাই কমে গেছে এবং আরও রিচ কমে যায়। তাই আমি সবসময় রিকোয়েস্ট করি যারা ঘটনা শুনছো প্লিজ লাইক করো এবং কমেন্ট করতে বলো না, লাইক কমেন্ট করে দাও, দুটোই করো, যাতে রিচ একই রকম থাকে, ঘটনা জানি সবার কাছে পৌঁছায়। অনেক ধন্যবাদ এই যে ঘটনাগুলি শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।